বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলনের দ্বিতীয় দিন, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। আবারও বাড়ছে নদ নদীর পানি, সাজেকে আটকা শতাধিক পর্যটক। এমপি আনার হত্যায় অভিযুক্ত ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট জব্দ। সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। এবং ট্রাম্পের দায় মুক্তি বিপজ্জনক নজির, বললেন জো বাইডেন। Sponsored by Aviva Finance Limited. দেখছেন এটি নিউজ, বেলা ৩টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতেই শিক্ষাঙ্গনে অচলাবস্থার খবর। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে সেশন জট সহ লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক দ্বিতীয় দিনের মতো একযোগে কর্মবিরতিতে রয়েছেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতির দায় নিতে চাইলেন না খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। তবে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। এই প্রেশারটা আমাদের পুরো সেমিস্টার জুড়ে বা টার্ম জুড়ে আমাদের ভোগ করতে হবে, এই জন্য আমরা অনেক বিপদে আছি বলতে গেলে। এই সেশন জটের কবলে বিশ্ববিদ্যালয়গুলো খুব পড়বে না। কর্মসূচির অংশ হিসেবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও কোনো ক্লাস নেননি। শিক্ষার্থীরা বলছে এই সমস্যার কারণে পড়াশোনায় তার অনেকটাই পিছিয়ে যেতে পারে। 30 তারিখ আমরা একটা পরীক্ষা দিয়েছি, বাকি পরীক্ষাগুলো কিন্তু 3, 7 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর আসলে এই আন্দোলনের কারণে আসলে আমরা দিতে পারছি না, আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে দ্বিতীয় দিনের সমাবেশ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সৃষ্টি হয়েছে অচলাবস্থার। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সমর্থন করলেও দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। স্যাররা যে কর্মবিরতি করছে, আশা করি তাদের দাবি সরকার খুব তাড়াতাড়ি মেনে নেবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আবার আগের মতো চালু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। আজকে একটা পরীক্ষা ছিল এবং আরো 2 দিন পরে একটা পরীক্ষা ছিল, পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে। তো আমাদের দেখা যাচ্ছে পরীক্ষাগুলো আবার পরবর্তীতে দেওয়া লাগবে। এই গ্যাপটা তো আমাদের পরবর্তী শিক্ষার জন্য আরো বাড়লো। এই আন্দোলনের জন্য আমাদের সেশন জটের জন্য সেশন জটের আমরা একটা শঙ্কা করতেছি। আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা। আমরা জানি না আদৌ সিলেবাস কবে কমপ্লিট হবে, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমাদের একটা সেশন জটে পড়ে যাব কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বৃষ্টি ও বন্যা পরিস্থিতি। আবারও ধেয়ে আসছে বন্যা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও রংপুরের প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া পার্বত্য জেলা ও মধ্যাঞ্চল শেরপুরের বিভিন্ন নদীর পানিও বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত হয়েছে। ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, 10,000 মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে দ্বিতীয়বারের মতো পানি ওঠায় বিপাকে সাধারণ মানুষ। জীবনযাত্রা থমকে যাওয়ার শঙ্কায় তারা। জাদুকাটা এবং সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি টানি বাইঙ্গার সাতটায় কত কষ্ট হয়ে আইলাম বাইশটা, চতুর্দিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই সংকটের মধ্যে আছি। কোনো চেয়ারম্যান মেম্বার নাকি আসে ওটা দেখছে না। এক পানি কমতে না কমতে আরো পানি বাড়া শুরু হয়েছে। আমরা কিরকম ব্যবসা করবো, ব্যবসা মানে দিলে আমরা খুব কষ্টের মাঝে আছি। লালমনিরহাটে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ প্রকল্পের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুর জেলার সীমান্তবর্তী জিনাইগাতির নিম্নাঞ্চলে কমপক্ষে 20টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বাগাইচরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালায় সড়ক ডুবে আটকা পড়েছেন সাজেকের শতাধিক পর্যটক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
এদিকে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। বাংলাদেশের সীমান্তবর্তী এ রাজ্যটির 19টি জেলা ইতোমধ্যে বন্যা কবলিত এবং এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 6,44,128 জন মানুষ। আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলা দপ্তর ASDMA মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্তত 8টির পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতি সবচেয়ে গুরুতর লাখিমপুরে। জেলার বিভিন্ন অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত প্রায় 1,44,000 মানুষ। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ধেমাজি এবং কাছাড়। এই দুই জেলায় পানিবন্দী অবস্থায় রয়েছেন যথাক্রমে 1,01,333 জন এবং 66,195 জন মানুষ। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের তত্ত্বাবধানে বন্যা কবলিত জেলাগুলোর বিভিন্ন স্থানে এ পর্যন্ত মোট 72টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে আশ্রয় নিয়েছেন 8,142 জন মানুষ। শিগগিরই আরও 64টি শিবির খোলা হবে বলে জানিয়েছে দপ্তর। এবারে অন্যান্য খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বড়পা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান। এ ব্যাপারে সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনির, এর আগে আমরা যেটা জেনেছি যে কোনো জঙ্গি বা কোনো সেখানে আসামির কোনো স্থান নেই বা তারা সেখানে অবস্থান করছেন না, কিন্তু ক্ষতিকর বেশ কয়েকটি বম পাওয়া গেছে এবং সেগুলো ডিফিউজ করার কাজ করা হচ্ছিল। এটি এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। আগে যেমনটি জানিয়েছিলাম যে এই আস্তানায় কোনো জঙ্গি সদস্যের অস্তিত্ব কিংবা উপস্থিতি অ্যান্টি টেরোরিজম ইউনিট পায়নি, তবে সেই সময় 3টি শক্তিশালী বোমা তারা পায় এবং সেই বোমা নিষ্ক্রিয় করার জন্য তাদের যে কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিষ্ক্রিয় করার কাজ শুরু করেনি। আমরা দেখেছি এখানে একটি বালতিতে করে এই ভবন থেকে একটি বোমা বাইরে নিয়ে আসা হয়েছে এবং তাদের দেওয়া যে তথ্য যে 3টি শক্তিশালী বোমা ছিল বা একটি বাইরে নিয়ে আসা হয়েছে এবং আরও 2টি বোমা এই ভবনের ভেতরেই রয়েছে। সেখানে তুলনামূলক একটি বোমা ছোট রয়েছে। তো অ্যান্টি টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন যে যেই ছোট বোমাটি রয়েছে, তুলনামূলক যেটি ছোট, সেই বোমাটিকে এই 4তলা ভবনের ছাদেই তারা নিষ্ক্রিয় করতে পারবেন। তবে বাকি যে 2টি বোমা রয়েছে, শক্তিশালী বোমা ধারণা করছেন, সেই 2টি বোমা নিষ্ক্রিয় করার জন্য তারা ভবনের বাইরে নিয়ে এসেছেন এবং যেহেতু বোমা নিষ্ক্রিয় করতে গেলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটবে এবং সেই বিস্ফোরণের জন্য আশেপাশে কোনো ভবন কিংবা কোনো মানুষের ক্ষতি না হয়, সে বিষয়টি মাথায় নিয়েই কিন্তু এই নিষ্ক্রিয় করার যে কার্যক্রম, সেই কার্যক্রমের পরিকল্পনা তারা করছেন। এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছি, পাশাপাশি আশেপাশের যে ভবন, সেই ভবনের বাসিন্দাদেরকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, যার কারণে নিষ্ক্রিয় করার কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। তবে তাদের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি নিরাপদ করার জন্য চেষ্টা করে যাওয়া হচ্ছে এবং এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আশপাশের বাসিন্দা যারা রয়েছেন কিংবা ভবন যেগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ রাখার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং সবাইকে নিরাপদে থাকার আহ্বান এবং অনুরোধ তারা করছেন। এই পুরো কাজটি শেষ হওয়ার পর যখন পুরো বোমা নিষ্ক্রিয় কার্যক্রম একটি নিরাপদ মনে করা হবে, অর্থাৎ যখন কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকবে, তখনই এই নিষ্ক্রিয় কার্যক্রমটা তারা পরিচালনা করবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানকার যে সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য, যার কারণে তারা এই যে নিষ্ক্রিয় কার্যক্রম সেটি তারা বিলম্ব করছেন। এখন এই মুহূর্তে আমি যেটি জানিয়ে রাখতে পারি যে যেই তথ্যের ভিত্তিতে এই ভবনটির সন্ধান তারা পেয়েছেন, গত রবিবার পারভিন আক্তার নামে এক নারী সদস্যকে গ্রেপ্তার করা হয় কক্সবাজার থেকে এবং তার দেওয়া তথ্যেই এই ভবনের সন্ধান পান এবং আজকে সেই ভবন ঘিরে রাখা হয়। সকাল থেকে ঘিরে রাখা হলেও দুপুরের পর থেকে এই ভবনের ভেতরে আভিযানিক যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেন এবং বোমা নিষ্ক্রিয় দল ভবনের ভেতরে প্রবেশ করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো তারা সেখানে চেষ্টা করে বোমা সেখান থেকে তারা 3টি বোমা উদ্ধার করেন এবং বোমা উদ্ধারের পর এই নিষ্ক্রিয় করার কার্যক্রম তারা পরিচালনা করছেন। তবে এখনও সেই নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পাই এলাকার একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রাখার সর্বশেষ তথ্য।
ধন্যবাদ মনির আপনাকে। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সঙ্গে পরবর্তী আপডেট জানার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বাসা থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। সে সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, দেশ ত্যাগ ঠেকাতে ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট আটকে রেখেছিল শাহীন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তারে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পাহাড়ে অভিযান করে গোয়েন্দারা। জেলার রামগড় উপজেলার একটি মন্দির থেকে গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, হত্যার মিশন শেষে দেশে ফেরার পর সুন্দরবন সহ দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেন ফয়সাল ও মোস্তাফিজ। সর্বশেষ হিন্দু পরিচয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ের একটি মন্দিরে অবস্থান করেন তারা। দেশে এসেও শাহীনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহীন তাদেরকে 30,000 টাকাও দিয়েছে এবং সেই 30,000 টাকা নিয়েই তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বাঁচার জন্যই তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ তারা পাতালকালী মন্দিরে গিয়ে হিন্দু নাম ধারণ করে ধুতি পরে তারা বাঁচার চেষ্টা করে। এমপি হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট করে দেয় আক্তারুজ্জামান শাহীন। তবে হত্যাকাণ্ডের পর শাহীনের বসুন্ধরার বাসায় দেখা করতে গেলে ফয়সাল ও মোস্তাফিজের পাসপোর্ট আটকে রাখা হয়। সেই বাসা থেকে সোমবার তাদের পাসপোর্ট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আক্তারুজ্জামান শাহীন প্রায় 25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন। বসুন্ধরার যে বাসাটা এল ব্লকে, সেই বাসায় অভিযান করে, যে বাসায় আক্তারুজ্জামান শাহীন মদের একটা কারখানা বানিয়েছিলেন, সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল শাহজির দুটি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। শাহীনের বসুন্ধরার বাসার একটি কক্ষে মদের কারখানার সন্ধানও পায় গোয়েন্দারা। সে সময় বিপুল পরিমাণ মদ সহ মদ তৈরির সরঞ্জামও জব্দ করে তারা। এই বাসায় বসেই এমপি আনার হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি গোয়েন্দা পুলিশের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত যে বিধিমালা রয়েছে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের কি পদক্ষেপ নেওয়া হয়েছে আদালত এ বিষয়ে আগামী 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানান, দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল দিয়েছেন। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। ব্যক্তির দুর্নীতির দায় সংগঠন হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। প্রতিদিন এসএমএসে নির্ধারণ হয় ডিমের দাম। এভাবে সারা দেশের ডিমের বাজার নিয়ে কারসাজি করছে একটি চক্র। তারা আর কেউ নয়, রাজধানীর তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতি। এবার তাদের গণমাধ্যমের সামনে আনল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে খামারি কর্পোরেট ব্যবসায়ীদের পাশাপাশি তেজগাঁও আড়ত মালিক সমিতিকেও মতবিনিময়ে ডাকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসএমএস এর মাধ্যমে এই সমিতি প্রতিদিন ডিমের দাম নির্ধারণ করে। এই অভিযোগ তোলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। পাকা রসিদ ছাড়াই ডিম বিক্রির অভিযোগ তুললে
ক্ষিপ্ত হন সমিতির নেতারা। হাতে নাতে প্রমাণ হাজির করার পরও সব অভিযোগ অস্বীকার করেন ব্যবসায়ীরা। মহাপরিচালক জানান, বুধবার থেকে SMS চালাচালি বন্ধ করা সহ পাকা রসিদ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই যে ধরা হচ্ছে না তা না, কিন্তু ধরা হচ্ছে। হয়তো আপনার এই বিষয়ে হয়তো আরও কাজ করার আছে। সব কাজ তো আমি স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা কিন্তু আপনার আমি করতে পারবো না। এটা কিন্তু আবার ওই লিগ্যাল প্রসিডিউরে যেতে হবে, এটি ফৌজদারি অপরাধ। তাই প্রয়োজনে আমরা সেই দিকে যাব। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক PLC। নিরাপদ বিনিয়োগের খাত সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। কেনার তুলনায় ভাঙানোর প্রবণতা বাড়ছে। তথ্য বলছে, গেল অর্থ বছরের প্রথম 2 মাস সঞ্চয়পত্রের নিট বিক্রি ইতিবাচক থাকলেও পরের 8 মাস ঋণাত্মক হয়েছে। এর ফলে সঞ্চয়পত্রের বিনিয়োগ তলানিতে নেমেছে। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয়ের ক্ষমতা কমছে। সরকারের সঞ্চয়পত্র বিক্রিতেও এর প্রভাব অনেক দিন ধরেই। আবার ট্রেজারি বিল ও বন্ডে এখন পাওয়া যাচ্ছে অনেক বেশি সুদ। ফলে সঞ্চয়পত্রে সরকারের ঋণ না বেড়ে উল্টো কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে সঞ্চয়পত্রে সরকারের ঋণ এর আগের অর্থ বছরের চেয়ে কমেছে 14,648 কোটি টাকা। অন্যদিকে 2022-23 অর্থ বছরে তার আগের অর্থ বছরের চেয়ে কমেছিল 3,296 কোটি টাকা। এর ফলে চলতি অর্থ বছরের বাজেটে সরকারের ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে। সঞ্চয়পত্র বিক্রির ব্যাংকারদের মতে মধ্যম আয়ের লোকজনেরই এই খাতে বিনিয়োগ বেশি। তবে গত 1.5 বছরে টানা মূল্যস্ফীতির প্রভাব গ্রাহকদের বিনিয়োগ কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। দেশের মূল্যস্ফীতি যে বিষয়টি, সেটি সাথে সামাল দিতে গিয়ে হয়তো অনেকে যারা সঞ্চয় করেছিলেন অল্প বিস্তর, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই তাদের হয়তো সঞ্চয়পত্র ভাঙাতে হচ্ছে বড় কোনো খরচ মেটানোর জন্য। সেটি একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে ভেরি রিসেন্টলি আপনার ব্যাংকের যখন 6 সুদ হার থেকে মুক্ত করে দেওয়া হলো, এখন ব্যাংকগুলো সঞ্চয়পত্রের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি সুদ দিয়ে ডিপোজিট আকৃষ্ট করছে। সেটি একটি কারণ। সুতরাং মানুষ সঞ্চয়পত্রের দিকে না গিয়ে ব্যাংকের ফিক্সড ডিপোজিট রাখার দিকে বেশি ঝুঁকছে। ব্যাংক আমানতের সুদ হার বেড়ে যাওয়া এবং নানা রকম বিধিনিষেধে গ্রাহকরা সঞ্চয়পত্রে বিনিয়োগ কমিয়ে দিয়েছেন বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। সরকার তার ট্রেজারি বন্ডে যে সুদের হার দিচ্ছে, বাজার যে সুদের হার নির্ধারণ করছে, তার থেকে এখন আসলে সঞ্চয়পত্রের সুদের হার কম। অতএব এই দিক থেকেও সঞ্চয়পত্রের ডিমান্ড কি হবে? কমে যাবে পূর্ববর্তী বছরের তুলনায়। দ্বিতীয়ত হচ্ছে সরকার এই লক্ষ্যমাত্রা পূরণ না করার পিছনে সরকার যে বাধ্যতামূলক কিছু রুলস রেগুলেশন ইম্পোজ করেছে সেটাও দায়ী। এটার কনসিকুয়েন্স হচ্ছে এর লক্ষ্যমাত্রা পূরণ হবে না। পরোক্ষভাবে আমরা বলতে পারি যে এইটা প্রকৃতপক্ষে সেই ব্যাংকের ঘাড়ে চাপবে। 2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাইজিত্রিল বিরতি, এরপর আরও থাকছে। দিনাজপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক। এবং স্বস্তির যাত্রার স্বপ্ন দেখিয়ে মুখ থুবড়ে পড়েছে ঢাকা নগর পরিবহন। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ আওয়ারে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশত বছরে 2 গোষ্ঠীর সংঘর্ষে খুন হয়েছেন 12 জন। সম্প্রতি নাদিম নামে একজনের খুনের ঘটনায় নিহতের স্বজনরা প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় হয়েছে একাধিক মামলা। গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শত শত পুরুষ। এমনই আতঙ্কের এলাকা কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপি গ্রাম। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
এ যেন সিনেমার কাহিনী। 1968 সালে কর্তাবাড়ির এক ব্যক্তিকে সরকার বাড়ির লোকজন খুন করে। এ ঘটনার পর থেকে দুই বংশের লোকজনই খুনের মতো ঘটনা ঘটিয়েই চলেছেন। সবশেষ ঈদের আগের দিন 16 জুন বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নাদিম কর্তা নামে একজন গুরুতর আহত হন। 3 দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরই সরকার বাড়ির 30টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগের আঙুল ওঠে কর্তাবাড়ির প্রতি। থানায় হয় হত্যা মামলা। গ্রেপ্তার এড়াতে সরকার বাড়ির লোকজন হয়েছেন গ্রাম ছাড়া। লাস্টে নিজের ছোট ভাইয়ের লাশ দেখতে হইলো। আমার ভাইকে ঈদের আগের দিন হত্যা করেছিল ওই আবু বকরের ফ্যামিলি। 3 মার্ডার আছে, আরেকটা 4টা 5টা মার্ডার। মহিলার বাড়ি ঢুকলো, কর্তা বাড়ির বেড়াইতে 2 দিনের বেড়াইতে আক্রমণ করতে চাই, বাড়ি মে ঢুকবার দেয় নাই। আমার আব্বুকে হত্যা করেছে চেয়ারম্যানের বাড়িরা। আমি হত্যার বিচার চাই। ঘটনার পর এলাকাটি পরিদর্শনে যান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল মনসুর ও ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু সহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান। ধান চাল কিচ্ছু লাগছে না, খাইবার একটা জিনিস কুইটা খাইবার লাগে, ঘরের ভিতরে কিচ্ছু লাগছে না। কেন হারারা কি মা বোন নাই? আর গটর তো যা জিনিস মাল সামান আছে সব চলে গেছে, কিস্তা নেই। আমার রাস্তা আগুনে জ্বলে 3টার সময় ঘুরে লাগছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, জানালেন এই পুলিশ কর্মকর্তা। কর্তবাড়ির পক্ষে জনৈক বাক্যী তিনি থানায় অভিযোগ দিলে থানায় মামলা রুজু হয়। এই বিষয়ে আসামি গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, ওখানে পুলিশ তদারকি চলমান আছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দাম না পাওয়ায় মেহেরপুরে গত বছরের তুলনায় কমেছে পাট চাষ। এছাড়া পাট জাগ দিতে জলাশয়ের অভাব, পোকামাকড়ের আক্রমণ ও শ্রমিক সংকটেও পাটের আবাদ কমছে। আগামীতে পাটের চাষ আরও কমার আশঙ্কার কথা জানিয়েছে কৃষি দপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছরের তুলনায় মেহেরপুর জেলায় এবার 550 হেক্টর জমিতে কম হয়েছে পাট চাষ। তার উপর খরা ও অনাবৃষ্টিতে বাড়েনি গাছ। জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। নানা রকম পোকামাকড়ের আক্রমণেও কমেছে পাটের উৎপাদন। এত কষ্ট করে পাট চাষের পর কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। আগামীতে আর লোকসান গুনতে চান না তারা। ধৈর্য করতে সব করে যাচ্ছে, কি করে আমরা চাষ করব, সেই জন্য আমরা পাট চাষ ছেড়ে দিচ্ছি। পাট জাগ ছাড়া ছাল যে ছাড়াবো এরকম কোনো বিকল্প কোনো আমাদের কোনো জায়গায় থেকে পাইনি আমরা, কোনো বুদ্ধি পরামর্শ। সব থেকে পানির সমস্যাটা বেশি। জাগ না দেওয়ার কারণে আমাদের যে স্যালো মেশিন দিয়ে পানি দিই, আমাদের টাকা লাগবে, খরচ খরচা কিচ্ছু হচ্ছে না ভাই, এইটাই হয়ে গেছে বড় সমস্যা। এ অবস্থা চলতে থাকলে মেহেরপুর জেলায় পাটের আবাদ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা কৃষি কর্মকর্তাদের। পাট যেহেতু পচাদের সমস্যা, লাগাতেও সমস্যা, মানে এর উৎপাদন মৌসুমে বৃষ্টি হয় না, পচার মৌসুমে বৃষ্টি হয় না, যার কারণে এখানে পাটের আবাদটা হয়তো দিন দিন কমে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিতে পারে। মেহেরপুর জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে মাত্র 16,630 হেক্টর জমিতে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে নিচ্ছি বাইজিস্ট্রির বিরতি, এরপরে আরও যা থাকছে। বেআইনিভাবে আটক করা হয়েছে ইমরান খানকে, বলছে জাতিসংঘ সংস্থা। এবং কোপা আমেরিকায় কাল ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বেলা 3টার নিউজ আওয়ারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাওয়ার ঘটনাকে বিপজ্জনক নজির হিসেবে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি বলেন, এই আংশিক দায় মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি হল এ দেশে কোনো রাজা থাকবে না, আইনের চোখে সবাই সমান হবে, আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। সর্বোচ্চ আদালতের এই আদেশকে মৌলিকত্বের পরিবর্তন বলে মন্তব্য করেন বাইডেন। বাইডেন আরও বলেন, আগামী নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জনগণের মামলার ফলাফল জানার অধিকার রয়েছে। এখন আজকের সিদ্ধান্তের কারণে এটা না ঘটার সম্ভাবনা প্রবল। এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার জানান, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীন ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায় মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি পাবেন না তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থার ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দী করা হয়েছে। দেশটির নির্বাচনের আগে রাজনৈতিক কারণেই প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়। অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবিও জানানো হয়েছে প্রতিবেদনে। সোমবার জারি করা এক মতামতে জেনেভা ভিত্তিক ইউএন ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন বলেছে, আন্তর্জাতিক আইন অনুসারে অবিলম্বে তাকে মুক্তি দেয়া ও ক্ষতিপূরণ দিয়ে কার্যকর অধিকার প্রদান করা উচিত। আল জাজিরা জানায়, চলতি বছরের 25শে মার্চ এই মতামত প্রকাশ করে জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপটি। তবে সোমবার বিষয়টি জনসম্মুখে আসে। এবারে ইস্পাহানি স্পোর্টস নিউজ। মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা চলছে। এ সভায় সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে জাতীয় দলের পারফরম্যান্স ও পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ নিয়ে আলোচনা হওয়ার কথা। মিরপুরে বিসিবি কার্যালয় থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি কাজল। কাজল, এই যে সভা চলছে, এই সভা থেকে আর কি কি সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে? আসলে আমরা যেটুকু গত কয়েকদিনে যে আলোচনা ক্রীড়াঙ্গনে, বিশেষ করে মিরপুরে ক্রীড়াপল্লীতে যে আলোচনা, সেখানে যেটা জানতে পেরেছি যে আসলে আজকের বিসিবির বোর্ড সভায় মূল আলোচনাটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা জাতীয় স্টেডিয়াম নির্মাণের প্রকল্পটা কেন এখনো আগাচ্ছে না বা এখনো কেন কাজ শুরু হয় নাই, সেই বিষয়টা নিয়েই এখন একটা আগাচ্ছে। হ্যাঁ, তো সেই আলোচনাটাই এখন হয়তো শুরু হয়েছে। এবং পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা বৈশ্বিক টুর্নামেন্টের পরেই কিন্তু একটা বিসিবি সভা হয় এবং সেই বিসিবি সভাতেই আসলে এই বৈশ্বিক টুর্নামেন্টের পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়। কোচ, প্লেয়ারদের থেকে সব ওভারঅল টিম ম্যানেজমেন্টের একটা পারফরমেন্স নিয়ে আলোচনা করা হয়। সেটা হয়তো আলোচনা হতে পারে এবং সেক্ষেত্রে খুব বেশি কিছু সিদ্ধান্ত আসবে না। কারণটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা মূলত দল তো মানে প্রাথমিকভাবে যে আশা করা হয়েছিল সেই প্রাথমিক যে সাফল্য সেটা দল পেয়েছে এবং সেই ক্ষেত্রে কয়েকদিন আগেই ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলে দিয়েছেন যে তারা সন্তুষ্ট দলের পারফরমেন্সে। তো যেহেতু বিসিবির সন্তুষ্ট পারফরমেন্সে আসলে বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে হয়তো খুব বেশি আলোচনা হবে না। তবে আরেকটা বিষয় আছে, যেমন স্পিন কোচ সাকলাইন মুস্তাকের সাথে হয়তো নতুন করে চুক্তি করতে পারে বিসিবি এবং সেটি জোরালো আলোচনা হবে, কারণ ওনার হাত ধরেই স্পিনাররা খুব ভালো পারফরমেন্স করেছে এবং একটা শেপে চলে আসছে, সেটা হয়তো একটা আলোচনা হতে পারে। এবং আরেকটা হচ্ছে যে সামনে নারীদের ক্রিকেট বিশ্বকাপ আছে, সেই ক্রিকেট বিশ্বকাপে আসলে অবকাঠামো নির্ভর এবং প্রস্তুতি নিয়েও একটা আলোচনা হতে পারে। তবে গতকালকে বিসিবির ক্রিকেট বোর্ডের সিইও যে কথাটা বলেছেন যে মূলত স্টেডিয়াম নির্মাণ এবং স্টেডিয়াম কেনার যে একটা প্রকল্প হাতে নেওয়ার কথা ছিল ক্রিকেট বোর্ডের, সেটি নিয়ে জোরালো আলোচনা হবে। কারণ মাঠ নেই, মাঠ থাকলে খেলাধুলা বাড়বে এবং এই খেলাধুলা বাড়ানোর জন্যই আসলে মাঠের যত বেশি সংযোজন করা যায় সেটা নিয়ে বেশি ভাবনা এই মুহূর্তে বিসিবির, এবং সেটা নিয়ে আসলে এই নিয়ে আসলে আলোচনা বসেছে। তবে মিটিং শেষ হয়ে গেলে আসলে বোঝা যাবে যে আসলে কী কী সিদ্ধান্তটা আসলো। তবে ওভারঅল সব কিছু মিলেই একটা জরুরি সভা বসেছে। এই জরুরি সভায় দিকে সবার দৃষ্টি আছে যে এখন
কি ধরনের সিদ্ধান্ত আসবে এবং কি ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে। শিমু, এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ খবর। ধন্যবাদ কাজল আপনাকে। দর্শক, মিরপুরের বিসিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মৃণালকান্তি কাজল। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চোখ রাখুন এটি নিউজের পর্দায়।